মনোরঞ্জনের জন্য 2-3টে মেয়ে দেন, ডাইরেক্ট আমাকে বলেছে, আমি চিৎকার দিয়ে বলতে পারি। যে অভিযোগগুলো করেছে সকল অভিযোগগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। ওই পিয়নকে দিয়ে ফোন দেওয়া হবে, নাইট গার্ডকে দিয়ে ফোন দেওয়া হবে, উনি জীবনে ফোন দিবে না যে আপনি নিয়ে নিয়ে আসেন তো 6 জন কিংবা 8 জন। বৈষম্য দূর করতে হবে। আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ সহ আরো হাজারো ছাত্র জনতার জীবন চলে গেছে। আমরা নতুন শিল্পকলা দেখতে চাই। যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আপনার মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সর্বোচ্চ মহলে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, দায়িত্বের অবহেলা, মনগড়া ভুয়া বিল, ডাবল বিল তৈরির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, বিভিন্ন প্রতিযোগিতার প্রার্থীদের তার ইচ্ছামতো নির্বাচন, প্রতিষ্ঠানে অনিয়ম, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের আপ্যায়ন ও সম্মানী না দিয়ে অর্থ আত্মসাৎ, গুণী সম্ভাবনা নির্বাচনে প্রার্থীদের পাণ্ডুলিপি গায়েব করে নিজের ইচ্ছামতো গুণী নির্বাচন, একাডেমিতে বিভিন্ন সময় আড্ডাবাজি। ইতিপূর্বে এ বিষয়ে বহুবার প্রতিবাদ করলেও সরকারি দলের ক্ষমতা খাটিয়ে তিনি কোনো সাংস্কৃতিক কর্মীকে পাত্তাই দিতেন না। এতে করে জেলার প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শিল্পকলা একাডেমির ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এমত অবস্থায় জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল ও অফিস সহকারী কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাসিব আহমেদ রজবের বহুমুখী অপকর্মের প্রতিবাদে তাদের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করলাম। আমাদের দাবিসমূহ মনগড়া অ্যাডহক কমিটি ও পূর্ব সকল নিয়োগ বাতিল করতে হবে। প্রকৃত সাংস্কৃতিক শিল্পীর সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। সাংস্কৃতিক শিল্পীদের ন্যায্য সম্মান ও সম্মানী দিতে হবে। প্রশিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া বাধ্যতামূলক করতে হবে। অন্যান্য শিল্পীদের মতো ইসলামী শিল্পী গোষ্ঠীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মেয়াদপূর্ণ হওয়া সকল সাংস্কৃতিক শিল্পীকে সনদ প্রদান করতে হবে। সকল সাংস্কৃতিক শিল্পীর তালিকা মূল্যায়ন করতে হবে। প্রতিযোগিতার মনগড়া ফলাফল দেয়া বন্ধ করে সঠিক বিচারকের মাধ্যমে মেধার ভিত্তিতে ফলাফল তৈরি করতে হবে। শিল্পীদের দিয়ে মনোরঞ্জনমূলক কার্য, পারিবারিক কার্য, অফিসিয়াল কাজ বন্ধ করতে হবে। প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়া বহিরাগতদের শিল্পকলা একাডেমিতে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সঠিক যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিদের গুণী সম্মাননা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে শিল্পকলা একাডেমির আইডি কার্ড প্রদান করতে হবে এবং অতীতে যেসব শিল্পীরা দুস্থ ভাতা গ্রহণ করেছেন তাদের তদন্তের আমি দাবি জানাচ্ছি। দুস্থ শিল্পী কয়জন ভাতা নিচ্ছেন এবং সচ্ছল শিল্পী কয়জন ভাতা নিচ্ছেন এই দাবি আমি জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করছি তদন্ত করে দেখার জন্য। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমি শিল্পীদের কাছ থেকে যেটুকু শুনেছি, আমি বিএনপি করতাম, জাসাসের জেলা শাখার বর্তমানে আমি সিনিয়র সভাপতি। আমাকে 16 বছর সেখানে ঢুকতে দেওয়া হয়নি। একটি মিটিংয়ে একজন শিল্পীটাও নিয়ে গেছিলো, আমাকে মাইক দেওয়া হয়নি কথা বলার। তো কাজে এটার ডকুমেন্ট আমি ওখানে যেতেই পারিনি, মামলার ভয়ে, হামলার ভয়ে আমার উপর মিথ্যা মামলা হতে পারে, যার কারণে আমি দূরে ছিলাম। এটা শিল্পীদের যারা ওখানে চলাচল করে তাদের মুখ থেকে শুনি, যারা ভুক্তভোগী। উনি সহ উনার 4-5 জন সঙ্গীর সাথে আছে কমিটি, যে উনি তো বিএনপি করে, এটা মানে শিল্পীর কাছে শোনা কথা। উনি তো বিএনপি করে, ওনাকে এখানে ডাকা যাবে না। এটা কোনো ডকুমেন্টস নাই, কাগজ নাই, এইরকম কথা আমাকে অনেক শিল্পী বলেছে যে আপনি বিএনপি করেন। এই যে সাবিনা এখানে সাক্ষী আছে, উনি 3 দিন বলেছে যে আপনি বিএনপি করেন তাই আপনাকে ডাকা হয় না, ওখানে এটা আলোচনা হয়। এবং ওনার যেগুলো দোষর তারা বিগত সরকারের সবাই সাথের লোক, যে স্বৈরাচার আমরা 15 বছর ধরে দেখলাম, তাদেরই কাছের লোক সব ওগুলো। কাজে আমি ভয়েও আর কি যাইনি অনেকটা নিজে, যে আমার ওপর মিথ্যা মামলা হতে পারে, যেটা বাংলাদেশ সংস্কৃতি চালু হয়ে গেছিল।
এখন আমি শিল্পী হিসাবে যেতে চাই। আর আমি যেহেতু 10 বছরের একজন কর্মকর্তা কর্মচারী আছে, তার আমি অপসারণ চাচ্ছি, বদলি চাচ্ছি। সে অন্য জায়গায় চাকরি করবে, ওখান থেকে এখানে আসবে। এটা জানি না কী কারণে তিনি এতদিন ধরে এখানে আছেন। উনার মন গড়া কিছু লোক নিয়েও শিল্পকলা তৈরি করেন এবং তাদেরকে দিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন মানববন্ধনের মাধ্যমে, তার নিজস্ব প্রতিনিধিদের দিয়ে, যেটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সে এখানেই থাকতে চায়, রয়ে যেতে চাই। সরকারি চাকরি, আজ এই জেলা, কাল ওই জেলা, পরশুদিন ওই জেলায় চলে যেতে হবে। বৈষম্য দূর করতে হবে। আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ সহ আরও হাজারো ছাত্র জনতার জীবন চলে গেছে। তাদের আত্মাহুতি, সেদিনই আমরা সফলতা পাব বা তাদের আত্মা শান্তি পাবে যেদিন আমরা সারা বাংলাদেশ থেকে এই ধরনের অনাচার এবং দুর্নীতির দূর করতে পারবো। সেদিনে আবু সাইদ সহ মুগ্ধ এবং সকল শহীদদের প্রতি আমি সম্মাননা প্রদান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বিগত 10 বছর ধরে আমি কিন্তু শিল্পকলার নিয়মিত ছাত্রী ছিলাম 95 শতকে। মানে তখন আমি বললাম যে স্যার, আমি তো 8 বছর শিল্পকলায় শিখেছি, তো আমার সার্টিফিকেটটা প্রয়োজন, আমার কর্মক্ষেত্রে হোক যা হোক আমার সার্টিফিকেটটা প্রয়োজন। বলছে ওগুলা কতদিন আগে মানে কি করেছেন না করেছেন, কতদিন আগে শিখেছেন না শিখেছেন, আমাদের কাছে ওরকম সার্টিফিকেট নাই, আমরা দিতে পারবো না, এভাবে বলে। এবং আমার মেয়েও কিন্তু নিয়মিত শিল্পী একজন, আবৃত্তিকা কণা, বাংলাদেশ টেলিভিশনের লিস্টেড শিল্পী। উনিও মানে আমার মেয়েও নিয়মিত অনুষ্ঠান করে, কিন্তু অনুষ্ঠানের যেই মানে যে অনুষ্ঠানের যে ইটা থাকে, মানে পেমেন্টটা থাকে, সেই পেমেন্টটা কিন্তু কোনোদিনও দেয়নি আমার মেয়েকে, কোনোদিনও দেয়নি। এবং আমি সাক্ষী নিজে। আর যেই মেয়েটাকে কুপ্রস্তাব দিয়েছে, ওই মেয়েটাও কালকে উপস্থিত ছিল, পরশু দিনে উপস্থিত ছিল, 3 দিন উপস্থিত ছিল, কিন্তু আজকে উপস্থিত করার জন্য যখন তাকে বলা হয়েছে, তখন বলছে যে আমাকে বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিচ্ছে, আমি মানে যেতে পারবো না। না, রজব সাহেব আমাকে মানে বেশ 4-5 মাস আগে আমাকে একদিন ফোন দেয়। আমি তখন আমনুরা মিশনে চাকরি করি, আমি আমনুরা মিশনে নৃত্য শিখাই, ওখানে আমি আছি। ওখানে আমাকে ফোন দিয়েছে। তখন রজব সাহেব বলছে যে ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। জি বলেন। তো বলছে যে আমাদের ঢাকা থেকে কিছু শিল্পীরা আসবে, কিছু মনোরঞ্জনের জন্য 2-3টে মেয়ে দেন। ডাইরেক্ট আমাকে বলেছে, আমি চিৎকার দিয়ে বলতে পারি, তিনি ফোন দিয়ে বলেছেন আমাকে। আমি তখন বলছি আপনি কী কথা বললেন? আমি তখন বলেছি যে আমি এগুলা আয়োজন করতে পারবো না। আমি সাইদের কথা বলেছি, যে সাইদকে বলেন, আপনাদের শিল্পী তো আছে। আমাকে নিজে প্রস্তাব দিয়েছেন তিনি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশাই করিনি যে আমার মেয়েদেরকে পাঠাবো কোন স্বার্থে, কিভাবে পাঠাবো। আমার মেয়েরা যে গান গাইতে যাবে, তার এই কুপরামর্শ কুকথা শুনে আমরা কি পাঠাবো? কোনো মেয়েরাকে শিল্পকলায় কোনো মেয়েই থাকে না কেন? আপনারা তদন্ত করে দেখেন, কোনো মেয়ে নাই শিল্পকলায়, কোনো মেয়ে যেতে চায় না। এবং আমি যখনই প্রোগ্রাম হয় আমাদেরকে বলে যে আমরা থেকে মেয়ে নিয়ে আসেন। আমি 8-10 জন করে মেয়ে নিয়ে আসি, নিয়ে এসে সাথে সাথে অনুষ্ঠান করে। এই যে কিছুদিন আগে রাষ্ট্রদূত আসলো মনে হয়, তখন শিল্পকলা মাত্র 2 জন ছিল, আর আমারই 8 জন শিল্পী ছিল। তাও আমাকে বলবে না কখনো, ওই পিয়নকে দিয়ে ফোন দেওয়া হবে, নাইট গার্ডকে দিয়ে ফোন দেওয়া হবে। উনি জীবনে ফোন দিবে না যে আপনি মেয়ে নিয়ে আসেন তো 6 জন কিংবা 8 জন, আমার প্রয়োজন আছে। সেই ভাতাটাও আমাকে দেয় না, আর যাতায়াত খরচটা পর্যন্ত নাই আমাদের। তাহলে আমরা কিভাবে তাকে চাইব? আমরা নতুন শিল্পকলা দেখতে চাই, কমিটি চেঞ্জ করতে চাই, কমিটি পরিবর্তন করতে চাই। কমিটিতে যে কটা আছে সবকে চাটুক দল, যে যারা পেয়েছে মানে অনুদান পেয়েছে এবং প্রতি মাসে পায়, প্রতি 6 মাস পর পর, প্রতি বছরে পায়। আমরা কোনোদিন আমি যে 30 বছর ধরে শিল্পী জগতে আছি, কিন্তু আমি কোনোদিন পাইনি। উদীচী শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ সাংসদের সাংস্কৃতিক সম্পাদক। তো আমার পূর্ববর্তী বাবলু হক, আমার জুনিয়র, ও সবই বলেছে, যা তার সঙ্গে আমার সহমত। ওই একটাই বিষয় যে এই যে বৈষম্য এবং অনৈতিক এবং অসদাচরণ এবং অসম্মানজনক আচরণ, এটাই আমার অভিযোগ। যেমন ছোট্ট করে হলো, এখানে অনুষ্ঠানে কিভাবে কি করব, আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ডেকে একটা
মিটিং মতো আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, কীভাবে কী করবো। এই জিনিসটা টোটালি উড্রো করা হয়েছে, সে কুক্ষিগত করে নিয়েছে, তার নিজস্ব গড়া কিছু পকেটের লোক দিয়ে এই জিনিসগুলো করে। যে অভিযোগগুলো করেছে সকল অভিযোগগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। চাঁপাইনবাবগঞ্জের শিল্প সংস্কৃতিকে স্থবির থেকে যে পর্যায়ে এখন এসেছে, সারা বাংলাদেশের ভেতরে গত এপিএ কার্যক্রমে আমরা 70-এর মধ্যে 69.5 পেয়ে সারা বাংলাদেশে সপ্তম হয়েছিলাম এই গত 23-24 অর্থ সালে। এবং এর কার্যক্রম কতটা বৃদ্ধি পেয়েছে, শিল্প সংস্কৃতির গোষ্ঠী, শিল্পীদের আনাগোনা, সেগুলো অবলোকন করলেই এটা স্পষ্ট হয়।